ভালোবাসা কত রকমের হয়। ছেলেবেলায় মা খুড়িমার ভালোবাসা, বড় হলে বন্ধু বান্ধবের ভালোবাসা, বিয়ের পর স্ত্রীর ভালোবাসা। কিন্তু এদের মধ্যেই জীবনে কেউ এমন এমনভাবে দাগ রেখে যায় ভালোবাসার, যা আজীবন ভোলা যায় না। মনে হয় ভুলে গিয়েছি, তবুও কোথাও না কোথাও কিছু না কিছু জেগেই থাকে। নমস্কার, আমি কথাকলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুড়িমা। তবে আরম্ভ করছি। খুব বর্ষা নামিয়াছে, দিন রাত টিপ টিপ বৃষ্টি। আমি চণ্ডীমণ্ডপের দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি। বেলা প্রায় দুপুর হইতে চলিল। বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত। কিন্তু কি বাদলাই নামিয়াছে আজ 3 দিন হইতে আমার ভাগ্যে। এমন সময় কোথা হইতে একটা ময়লা কাপড় পরা লোক আসিয়া চণ্ডীমণ্ডপের সামনের উঠানে দাঁড়াইল। আমার দিকে চাহিয়া ফিক করিয়া হাসিল। আজও মনে আছে, লোকটার গায়ে একটা ময়লা চিটচিটে কামিজ, খালি পা, রুক্ষ চুল। বয়স বুঝিবার উপায় নাই, অন্তত আমার পক্ষে। আমি লোকটাকে আর কখনো দেখি নাই, কারণ বাবা মা এখানে থাকিলেও দিদিমা আমায় ছাড়িয়া থাকিতে পারেন না বলিয়াই এতদিন ছিলাম মামার বাড়িতেই। এ গ্রামে আমি আসিয়াছি বেশি দিন নয়। যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স মাত্র ছিল 6 বছর। বিনোদ মাস্টার বলিল, কি পরেশ, কি খবর? লোকটা উঠানে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজিতে সে দেখিয়া বলিতে গেলাম, আসুন না ওপরে। কিন্তু বিনোদ মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল, কি চাও পরেশ? লোকটা আর একবার কেমন এক ধরনের হাসি হাসিল। এই প্রশ্নের উত্তরে যে ধরনের হাসা উচিত ছিল তেমন নয়, যেন নিজের প্রশংসা শুনিয়া বিনীত ও লজ্জার হাসি হাসিতেছে। ছেলে মানুষ হলেও বুঝিলাম হাসিটা অসংলগ্ন ধরনের। বলিলেন, খিদে পেয়েছে। আমার জ্যাঠাতো ভাই শীতল বাটির ভেতর হইতে চণ্ডীমণ্ডপে আসিয়া উঠানের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এই যে পরেশ কাকা, কোথা থেকে, কোথায় ছিলে এতদিন? লোকটি উত্তরে শুধু বলিল, খিদে পেয়েছে। শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক বাটি মুড়ি আনিয়া লোকটির কোচার কাপড়ে ঢালিয়া দিল। আমি অবাক হইয়া ভাবিতেছি, লোকটা কে? এত সম্মানসূচক সম্বোধন করিতেছে শীতলদা, অথচ বসিতে বলিতেছে না, এ বা কেন? এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল। শীতলদার দেওয়া মুড়ি এক গাল মাত্র খাইয়া বাকিগুলি একবার রাইট ইয়াবাইট টান করিয়া ঘুরপাক খাওয়াইয়া উঠানময় কাদার উপর ছড়াইয়া ফেলিল। সঙ্গে সঙ্গে কি একটা দুর্ভেদ্য ছড়া উচ্চারণ করিল গান গাওয়ার সুরে। গুগলি ঝিনুক ঝা, খোদার চাল গামছাই বাঁধি, গুগলি ঝিনুক ঝা, গুগলি ঝিনুক ঝা, গুগলি ঝিনুক ঝা। তখনও সে ঘুরপাক খাইতেছে ও ছড়া বলিতেছে। এমন সময় আমার জ্যাঠামশাই দুর্লভ রায়, তিনি অত্যন্ত রাশভারী,
আর কড়া মেজাজের লোক। বাড়ির ভেতর হইতে চণ্ডীমণ্ডপের পাশে উঠান হইতে অন্দরে যাইবার দরজাতে দাঁড়াইয়া হাঁক দিয়া বলিলেন, কে চেঁচামেচি করে দুপুরবেলা? ও, পাগলাটা, মুড়িগুলো নিলে তবে কেন ওই রকম করে ফেললে যে বড়? বদমাইশি করবার আর জায়গা পাওনি বলিয়া তিনি আসিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েক ঘা চড় মারিলেন। পরে তাহাকে সজোরে একটা ধাক্কা দিয়া বলিলেন, বেরো এখান থেকে, আর কোনোদিনও দরজায় ঢুকেছ তো মেরে হাড় গুঁড়ো করব। আমার বলিষ্ঠ জ্যাঠামশায়ের ধাক্কার বেগে রোগা পাতলা লোকটা খানিক দূরে ছিটকাইয়া গিয়া কাদায় পিছল উঠানে ওপর পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়া গেল। একটু সামলাইয়া লইয়া দাঁড়াইয়া মাটিতে একবার থুতু ফেলিল, রক্তে রাঙা। ইতিমধ্যে মজা দেখিতে আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা উঠানের দরজায় জড়ো হইয়াছিল। লোকটার ধাক্কা খাওয়া ছিটকাইয়া পড়িতেই তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। লোকটার ওপর সহানুভূতিতে আমার মনটা গলিয়া গেল। পরেশ কাকার সহিত এইভাবেই আমার প্রথম পরিচয়। ক্রমে জানিলাম পরেশ কাকায় এই গায়েরই মুখুজ্জে বাড়ির ছেলে। পশ্চিমে কোথাও যেন চাকরি করিত। বয়স বেশি নয়, এই মাত্র 25। হঠাৎ আজ বছর 2 মাথা খারাপ হইয়া দরুন চাকরি ছাড়িয়া আসিয়া পথে পথে পাগলামি করিয়া ঘুরিতেছে। তাহাকে দেখিবার কেহ নাই। সে যে বাড়ির ছেলে, তাহাদের সকলেই বিদেশে কাজকর্ম করে, এখানে কেউ থাকে না। উন্মাদ ভাইকে বাসায় লইয়া যাইবার গরজও কেউ এ পর্যন্ত দেখায় নাই। পাগল এর বাড়ি ভাত চাইয়া খায়, সব দিন লোকে দেয় না, মাঝে মাঝে মারধরও খায়। একদিন নদীর ধারে পাখির ছানা খুঁজিতে গিয়েছিলাম একা একা। আমাকে একজন সন্ধান দিয়াছিল। গাংশালিকের অনেক বাসা গায়ের উঁচু পাড়ে দেখা যায়, অনেক খুঁজিয়াও পাইলাম না। সন্ধ্যা হয় হয়, রোদার গাছের ওপরেও দেখা যায় না। নদীর পাড়ে ঘন ছায়া নামিয়াছে। বাড়ি ফিরিতে যাইব, দেখি নদীর ধারে চটকাতলার শ্মশানের গ্রামের প্রহ্লাদ কলুর বউ যে ছোট্ট টিনের চালাখানা তৈরি করিয়া দিয়াছে, তাহারই মধ্যে কে বসিয়া আছে। ভয় হইল, ভূত নয় তো? একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি, ভূত নয়, পরেশ কাকা। ঘরের মেঝেতে শ্মশানের পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে। আমাকে দেখিয়া বলিল, পয়সা আছে? পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়াইয়া চলে, কিন্তু আমি সাহস করিয়া কাছে গেলাম। আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার খাইয়াছে, মারে নাই কাহাকেও। আহা, পরেশ কাকার পিঠে একটা দগদগে ঘা, গায়ে মাছি বসিতেছে, পাশে একটা মালসায় কতকগুলো ডাল ভাত, তাহাতেও মাছি বসিতেছে। বলিলাম, এ জঙ্গলের মধ্যে আছেন কেন কাকা? আসবেন আমাদের বাড়ি, আসুন, শ্মশানে থাকে নাকি? পরেশ কাকা বলিল, দূর, শ্মশান বুঝি? এ তো আমার বৈঠকখানা। ওদিকে বাড়ি রয়েছে, দোমহলা বাড়ি। 2000 টাকা জমা রেখেছিলাম দাদার কাছে। বৌদির সঙ্গে ঝামেলা হয়েছে কি না, তাই দিচ্ছে না। ঝগড়া মিটে গেলেই দিয়ে দেবে। 5 বছর চাকরির টাকা করে
জমাইনি ভেবেছিস? কত করিয়া খোসামত করিলাম, পরেশ কাকা মাদুর ছাড়িয়া কিছুতে উঠিল না। ইহার কিছুদিন পর শুনিলাম পরেশ কাকার মামারা আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে। 2 বৎসর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রাহ্মণদের পংক্তিতে পরিবেশন করিতে দেখিলাম। শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে। মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল, অনেক পয়সা কড়িও খরচ হইয়াছিল। কি সুন্দর চেহারা পরেশ কাকার! পরেশ কাকা যে এত সুপুরুষ! পাগল অবস্থায় ছেঁড়া ন্যাকড়া পরনে গায়ে কাদা ধুলা মাখিয়া বেড়াইত বলিয়াই আমি বুঝিতে পারি নাই। বলিষ্ঠ একহারা গড়ন, রং টকটকে গৌর বর্ণ, মুখশ্রী সুন্দর, দেখিয়া খুশি হইলাম। কিছুদিন পর ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল। শুনিলাম নববধূ কলিকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থের বাড়ির মেয়ে। বৈঠকখানায় খুব বড় জাঁকজমক করে বিবাহ হইয়াছে। ওইকালে খুব বড় বৃষ্টি হওয়ার দরুন বরবধূর পৌঁছাতে এক প্রহর রাত্রি হইয়া গেল। আলো জ্বালিয়া বরণ হইল। সিটিলিন গ্যাসের আলোতে আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম। এসব অঞ্চলে এমন সুন্দরী মেয়ে কখনো দেখি নাই। সকলেই এক বাক্যে বলিল, বউ না, পরী। পরেশ বহু জন্মের ভাগ্যে এমন বউ মিলাইয়াছে। বিবাহের কিছুদিন পরে পরেশ কাকার বউ বাড়ি চলিয়া গেলেন। মাস 2 পরে আবার আসলেন। সকালে পরেশ কাকাদের বাড়ি বেড়াইতে গেলাম। তাহাদের বাড়ির সকলে তখন কি একটা ছুটিতে বাড়ি আসিয়াছে। অনেকে আমার বয়সী ছেলে মেয়ে। নতুন খুড়িমা বারান্দায় বসিয়া কুটনো কুটিতেছেন, জরির পাড় শাড়ি পরনে। আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হইয়াছিল এবার। ঠিক ঠিক যেন প্রতিমার মতো মুখশ্রী। আমরা সামনের উঠানে ছোটো ছোটো করিয়া খেলা করিতেছিলাম। পরেশ কাকার বউ ওখানে বসিয়া আছে দেখিয়া সেদিন আমার যেন উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল। ইচ্ছা হইল কত কি অসম্ভব কাজ করিয়া খুড়িমাকে খুশি করি। সে কি লাফালাফি, কি দৌড়াদৌড়ি, কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম হঠাৎ। গায়ে যেন 10 জনের বল আসিল। এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে ন্যাপলাকে বলিতেছে, ওই ফর্সা ছেলেটি কে নেপাল? বেশ চোখ দুটি। নেপাল বলিল, ও পাড়ার গাঙ্গুলি বাড়ির পাবু। পরেশ কাকার বউ বলিলেন, ডাক না ওকে। আনন্দে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। মুখ আগেই রোদে ছোটাছুটিতে লাল হইয়াছিল, এখন তা আরও রাঙা হইয়া উঠিল লজ্জায়। অথচ কিসের লজ্জা? গিয়া প্রথমেই একটি প্রণাম করিলাম। পরেশ কাকার বউ বলিল, তোমার নাম কি? পাবু। ভালো নাম কি? লজ্জা ও সংকোচের হাসি হাসি বলিলাম, বাণীব্রত। তিনি বলিলেন, বাহ, বেশ সুন্দর নাম। যেমন দেখতে সুন্দর তেমনি নাম। পড়ো তো? বেশ বেশ। এখানে এসো খেলা করতে রোজ। আসবে? সে রাত্রে আনন্দে আমার বোধ হয় ভালো করিয়া ঘুম হয় নাই। যেন কোন স্বর্গের দেবী কি রূপকথা রাজকুমারী যাচিয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন।
এমন রূপ কি মানুষের হয়? ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি রোজ যাইতে আরম্ভ করিলাম। দিন নাই, দুপুর নাই, সকাল নাই, কি ভাবিয়াই কি ভাবটাই না হইয়া গেল খুড়িমার সঙ্গে। আমার বয়স তখন 12, খুড়িমার বয়স বুঝিতাম না। এখন মনে হয় তার বয়স ছিল 18 কিংবা 19। বিবাহের পর বৎসর গ্রামের খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকরি স্থানে আবার পাগল হইয়া গিয়াছেন। খুড়িমা তখন মাস 2 হইল বাপের বাড়ি। পাগল হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থানে গিয়াছিলেন, কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলাগারদে পাঠানো হইয়াছে। খুড়িমার সঙ্গে তার দেখা হয় নাই। খুড়িমার বাবা মেয়েকে পাগলাগারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করাইয়া দিবার আগ্রহ প্রকাশ করে নাই। সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিলেন। পরেশ কাকার বড় ভাতৃবধূ তখন ছেলে মেয়ে লইয়া গ্রামের বাড়িতেই ছিলেন। তিনি পত্র লিখিয়া পরেশ কাকার বউকে মাস 2 পরে আনাইলেন। খুড়িমা আসিবার সংবাদ পাইয়া সকালে উঠিয়া ছুটিয়া দেখা করিতে গেলাম। তার মুখ আর চেহারায় দুঃখের কোনো চিহ্ন দেখিলাম না। তেমনি হাসি খুশি মুখ, মুখশ্রী তেমনি সুকুমার, বিদ্যুতের মতন রং। এতটুকু ম্লান হয় নাই। কি স্নেহ ও আদরের দৃষ্টি তার চোখে। আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন, এই যে বাবু, কেমন আছো? একটু রোগা দেখছি যে। আমি উত্তরে হাসিয়া খুড়িমার সামনে মেঝের উপরে বসিয়া পড়িলাম। বলিলাম, আপনি ভালো ছিলেন খুড়িমা? খুড়িমা বলিলেন, আমার আর ভালো থাকা থাকি, তুমিও যেমন বাবু। পরেশ কাকা পাগল হইয়াছে সে কথা ভাবিয়া খুড়িমার জন্য দুঃখ হইল। অভাগিনী খুড়িমা। খুড়িমা বলিলেন, কাছে সরে এসে বসো বাবু। বাবু, আমাকে বড় ভালোবাসো না? ঘাড় নাড়িয়া স্বীকার করিলাম, খুব ভালোবাসি। আমিও কলকাতায় থাকিতে পাবুর কথা বড় ভাবি। পাবু এ গায়ে তোর মতন ভালোবাসে না কেউ আমায়। লজ্জায় রাঙা হইয়া হাসি মুখ চুপ করিয়া থাকিলাম। 13 বৎসরের ছেলে, কি কথাই বা জানি। কলিকাতা দেখিছ বাবু? না, কে নিয়ে যাবে? আচ্ছা, এবার আমি যখন যাব এখান থেকে নিয়ে যাব সঙ্গে করে। বেশ, আমাদের বাড়ি গিয়ে থাকবে, কেমন? কবে যাবেন খুড়িমা? শ্রাবণ মাসে। না, এখন কিছুদিন থাকুন এখানে, যাবেন না এখন। কেন বলো তো? হাসিয়া তাহার মুখের দিকে না চাহিয়া বলিলাম, আপনি থাকিলে বেশ লাগে। নতুন বামুন হয়েছি, তখনও একাদশী ছাড়ে নাই, যদিও এ বৎসরই বেশি উপনয়ন হইয়া গিয়াছে। প্রত্যেক একাদশীতে খুড়িমা নিমন্ত্রণ করিয়া আমায় খাওয়াইতেন। নিজের হাতে আমার জন্য খাবার করিয়া রাখেন। কোনো দিন মোহনভোগ, কোনো দিন নিমকি, কোনো দিন বৈকালে বেড়াইতে গেলে কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইতেন। অনেক রকমের ব্রত করিতেন। তার ব্রতের বামুন ছিলাম আমি। পৈতে ও পয়সা কত জমা হয়ে গেল আমার টিনের ছোট্ট বাক্সতে। আমিও
অবসর পাইলেই খুড়িমার কাছে ছুটিয়া যাইতাম। ছাদের কোণে বসিয়া কত হাবল তাবল দিতাম তার সঙ্গে, বই পড়িয়া শোনাইতাম। খুড়িমা বেশ ভালোই লেখাপড়া জানিতেন, কিন্তু বলিতেন, বাবু তুই পড়ে শোনার দিকি, ভালো লাগে তোর গলার মিষ্টি সুর, আমার তোর মুখে বই পড়া শুনতে, তোর গলার সুর ভারী মিষ্টি। আমাদের গ্রামে সেবার নিমাই সন্ন্যাস পালা হইয়াছিল বারোয়ারিতে। পালাটার মধ্যে বিষ্ণুপ্রিয়ার একটা গান চমৎকার লাগিয়াছিল বলিয়া শিখিয়া লইয়াছিলাম। বেশ ভালো গাহিতে পারিতাম। নয়নে কখনো হেরিব না নাথ, দেখা হবে মনে মনে, আমার নিশীথে স্বপনে এসো, এসো তন্দ্রা আবরণে। খুড়িমা প্রায় বলিতেন, বাবু সেই গানটা গাও তো। গ্রামের লোকে অনেকে কিন্তু খুড়িমাকে দেখিতে পারিত না। আমার কানেও এরকম কথা গিয়াছে। একবার রাই বাড়ির গিন্নিকে বলিতে শুনিলাম, কি জানি বাপু, জানি নে, ওসব কলকেতার কাণ্ড। স্বামী যার পাগলা গারদে, তাহারা তো চুল বাঁধার ঘটাই বা কিসের, এত টাকাটার বাহারি বা কিসের, এত হাসি খুশি বা আসে কোত্থেকে, কি ঢং, কি শাড়ির রং, না বাপু না, আমার তো ভালো লাগে না। তবে আমরা সেকেলের বুড়ো হাবড়া, কলিকেতার ফ্যাশন তো জানিনি। এইরকম কথা আমি আরও শুনিয়াছি অন্যান্য লোকের মুখে। মনে হয়তো তাদের নাকে ঘুষি লাগাইয়া দিই, তাদের সঙ্গে ঝগড়া করি, তাদের বলি, না তোমরা জানো না, তোমাদের মিথ্যে কথা, তোমাদের অনেকের চেয়ে আমার খুড়িমা ভালো, খুব ভালো। কিন্তু যাহারা বলে তাহারা গ্রাম সম্পর্কে গুরুজন, বয়স অনেক বেশি, কাজেই চুপ করিয়া থাকিতাম। তাহার চেহারা মুখশ্রী এতকাল পরে আমার খুব স্পষ্ট মনে আছে তা নয়, কেবল একদিনে তার অপূর্ব কৌতুক উজ্জ্বল হাসিমুখ গভীরভাবে আমার মনে ছাপ দিয়াছিল। যখন সে মুখ মনে পড়ে তখন একটি 19-20 বৎসরের কৌতুক প্রিয় হাস্যমুখী সুন্দরী তরুণীকে চোখের সামনে স্পষ্ট দেখিতে পাই। সেবার আমাদের গ্রামে কোথা হইতে একদল পঙ্গপাল আসিয়াছিল। গাছপালা, বাঁশবন, সজনে গাছ, ঝোপঝাড়, পঙ্গপাল একেবারে ছাইয়া গেল। খুড়িমা ও আমি ছাদে দাঁড়াইয়া এ দৃশ্য দেখিতেছিলাম। দুজনে কেহই এর আগে কখনো পঙ্গপাল দেখি নাই, তাহা বলাই বাহুল্য। হঠাৎ খুড়িমা বিস্ময়ে ও কৌতুকে আঙুল বাড়াইয়া দেখাইয়া বলিলেন, ও বাবু দেখ দেখ, রায়দের নিম গাছে একটাও পাতা রাখেনি, শুধু গুঁড়ি আর ডাল, এমন কাণ্ড তো কখনো দেখিনি, ও মা গো বলিয়া কৌতুকে ও আনন্দে বালিকার মতো খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। তার এই হাসি মুখটি আমার মনে আছে। বর্ষা কাটিয়া শরৎ পড়িল। আমাদের নদীর দুধারে কাশফুল ফুটিয়া আলো করিল। আকাশ নীল, লঘু, শুভ, চারিদিকেই যেন শুভ। শুভ্র মেঘখণ্ড বাদাম বনির চরের দিক হইতে উড়িয়া আসে। আমাদের
সায়েরের ঘাটের উপর দিয়া জ্যাঠামশাইদের বড় আম বাগানের ওপর দিয়া রত্নপুরের মাঠের দিকে কোথায় উড়িয়া যায়। বড় বড় মহাজনী কিস্তি নদী বাহিয়া যাতায়াত শুরু করিয়াছে। কলওয়ালারা ধান মাপিতে দিনরাত বড় ব্যস্ত। খুড়িমা আমাদের গ্রামেই রহিয়া গেলেন। পরেশ কাকাও পাগলা গারদ হইতে বাহির হইলেন না। খুড়িমাদের বাড়ি তার ননদের এক দেওর আসিল পুজোর সময়। নাম শান্তিরাম, বয়স 24-25। দেখিতে চেহারাটা ভালোই। অল্প দিনের জন্য এখানে বেড়াতে আসিয়া কেন যে কুটুম্ব বাড়ি ছাড়িয়া আর নামিতে চায় না। যাইলেও অল্প দিনের মধ্যে ফিরিয়া আসিয়া আবার কিছুকাল কাটাইয়া যায়। ইহার কারণ আমি কিছুতেই বুঝিতে পারি না। কেবল ইহা শুনিতাম যে গ্রামে তার নামের সঙ্গে খুড়িমার নাম জড়াইয়া একটা কুকথা লোকে রটনা করিতেছে। একদিন দুপুরের পরে খুড়িমাদের বাড়ি গিয়াছি। পেছনে রোয়াকে পেঁপেতলার জানালার ধারে খুড়িমা বসিয়া আছেন। শান্তিরাম বাহিরের রোয়াকে দাঁড়াইয়া জানালার গরাদ ধরিয়া খুড়িমার সঙ্গে আস্তে আস্তে এক মনে কী কথা বলিতেছে। আমাকে দেখিয়া বিরক্তির সুরে বলিল, কি বাবু, দুপুরবেলা বেড়ানো কি? পড়াশোনা করো না? যাও এখন, যাও। আমি শান্তিরামের কাছে যাই নাই, গিয়াছি খুড়িমার কাছে। কিন্তু আমার দুঃখ হইল যে খুড়িমা ইহার প্রতিবাদে একটি কথাও কহিলেন না। আমি তক্ষুনি ওদের বাড়ি হইতে চলিয়া আসিলাম। ভয়ানক অভিমান হইল খুড়িমার ওপর। তার কি একটা কথাও বলা উচিত ছিল না? ইহার পর খুড়িমাদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ না করে দিলেও কমিয়ে দিয়েছিলাম। খুড়িমাকে আর তেমন করিয়া পাই না। শান্তিরাম আজকাল দেখি সকাল নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, সময় নেই, অসময় নেই, ছাদে কি সিঁড়ির ঘরে বসিয়া খুড়িমার সহিত গল্প করিতেছে। আমার যাওয়াটা যে যেন তেমন পছন্দ করে না। খুড়িমাও যেন শান্তিরামের কথার ওপর কোনো কথা জোর করিয়া বলিতে পারে না। খুড়িমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যায়। লক্ষ্য করিলাম খুড়িমার ওপর আমার ইহার জন্য কোনোই রাগ নাই, যত রাগ শান্তিরামের ওপর। সে দেখিতে ফর্সা, বেশ শহুরে ধরনের, গোছালো, কথাবার্তা বেশ শহরে টাইপের বটে, শৌখিন সাজ পোশাক করেও বটে। কিন্তু তো তাহার গিফট ফ্যাট সাজগোজের দরুনই হোক, কিংবা তাহার শহর অঞ্চলের বুলির জন্যই হোক, কিংবা তাহার ঘন ঘন বাটসাই খাওয়ার দরুনই হোক, লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন পছন্দ করি নাই। কেমন যেন মনে হইয়াছিল লোকটা ভালো না। একদিন চৌধুরীদের পুকুর ঘাটে বাঁধানো রায়ায় সর্বচৌধুরী ও কালীময় বাড়ুজ্যে কী কথা বলিতেছিল। আমি পুঁটি মাছ মারা ছিপ হাতে নিয়ে মাছ ধরিতে গিয়াছিলাম। আমাকে দেখিয়া উহারা কথা বন্ধ করিল। আমি বাঁধানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম। সর্বচৌধুরী বলিল, তাই তো, চোরাটা যে আবার এখানে। কালীময় জ্যাঠা বলিলেন, বলো বলো, ও ছেলে মানুষ, ও কিছু বুঝে না। সর্বচৌধুরী বলিল, এখন কি করবি?
এর একটা বিহিত তো করতে হয়। গ্রামের মধ্যে আমরা এমন হতে দিতে পারিনি। একটা মিটিং ডাকো, পরেশের বউ সম্পর্কে, দেশের বউ সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে কান পাতা যায় না। দেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরির স্থানে, আর ওই শান্তিরাম নাকি ওকেও শাসন করে দিতে হয়। কালীময় জ্যাঠা বলিলেন, শাসন টাসন আবার কি? ওকে এ গ্রাম ছেড়ে চলে যেতে বলতে হবে, না যায় আচ্ছা করে উত্তম মাধ্যম দাও। নরেশ কি চাকুরি ছেড়ে আসবে এখন কুটুম্ব শাসন করতে? সে যখন বাড়ি নেই তখন আমরাই অভিভাবক। সর্বচৌধুরী বলিলেন, ছুরিটাও তো নাকি বড্ড বাড়ি আছে শুনতে পাই। কালীময় জ্যাঠা বলিলেন, তা তো শুনছি, বয়সটা তো খারাপ কি না, তাতে আবার স্বামী ওই রকম। কালীময় জ্যাঠামশাই আমাকে যতই না বোকা ভাবুক, আমার কিন্তু বুঝিতে কিছু বাকি রহিল না। খুড়িমার উপর অভিমান চলিয়া গেল। ভাবিলাম, ইহারা হয়তো খুড়িমাকে কোনো একটা শক্ত কথা শোনাইবে কিংবা অপদস্থ করিবে। কথাটা খুড়িমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে ভাবিয়া দেখিলাম, খুড়িমাকে এ কথা আমি বলিতে পারিব না, কোনো মতেই না। শান্তিরামের উপর ভয়ানক রাগ হইল। তুমি কেন বাপু এখানে আসিয়াছ? পরের সংসারে শান্তি নষ্ট করিতে? নিজের দেশে কেন চলিয়া যাও না? কতদিন কুটুম্ব বাড়ি পড়িয়া থাকিতে হয়? লজ্জাও তো হওয়া উচিত। ইহার কিছুদিন পরে আমি কাকার বাসায় থাকিয়া লেখাপড়া করিব বলিয়া গ্রাম হইতে চলিয়া গেলাম। যাইবার আগে খুড়িমার সঙ্গে দেখা করিতে গেলাম। মাকে ছাড়িয়া যাইতে যত কষ্ট হইতেছিল, খুড়িমাকে ছাড়িয়া যাইতেও তেমনি। খুড়িমা আদর করিয়া বলিলেন, বাবু লেখাপড়া শিখে কত বিদ্বান হয়ে আসবে, কত বড় চাকুরি করিবে, মনে থাকবে তো খুড়িমার কথা? লাজুক মুখে বলিলাম, খুব মনে থাকবে, আমি ভুলব না খুড়িমা। খুড়িমা তাড়াতাড়ি কয়েক পা আগাইয়া আসিয়া বলিলেন, সত্যি বলিতেছ? ভুলিবে না কখনো বাবু? জোর গলায় বলিলাম, কক্ষনো না। বলিয়া তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম, তিনি সজল চোখে কিন্তু মুখে হাসি আমার দিকে চাহিয়া আছেন। সত্যি বলিতেছি, চলিয়া আসিয়াছিলাম নিতান্ত অনিচ্ছার সহিত। গ্রাম ছাড়িতে হইল বাবার কড়া হুকুমে। খুড়িমাকে কোনো ভয়ানক বিপদের মুখে ফেলিয়া চলিয়া যাইতেছি। আমার মনে যেন বলিতেছিল, থাকিলেই বা ছেলে মানুষ কি করিতে পারিতাম। মাঝ ৬-৭ পরে গরমের ছুটিতে বাড়ি আসিয়া শুনিলাম, মাঘ মাসে শান্তিরাম খুড়িমাকে লইয়া কোথায় চলিয়া গিয়াছে। কেউই তাদের কোনো সন্ধান করে নাই, কোনো আবশ্যকও বিবেচনা করে নাই। খুড়িমার ইতিহাস এই শেষ। তারপর ২-১বার খুড়িমার সংবাদ যে নিতান্তই পাইনি এমন নয়। যেমন একবার যখন 3rd ক্লাসে পড়ি, তখন শুনিয়াছিলাম আমাদের গ্রামের কাহাররা চাকদাহ গঙ্গা স্নান করিতে গিয়া খুড়িমাকে দেখিয়াছে। ভালো জামা কাপড় পরনে, গায়ে 1 গা গহনা, আরও ইত্যাদি। আরও একবার 1st ক্লাসে পড়িবার সময় গায়ে গুজব উঠিয়াছিল, কাছনাপাড়ার বাজারে খুড়িমার সঙ্গে আমাদের অমূল্য জেলের মা না
মাসিমার দেখা হইয়াছে। খুড়িমার সে চেহারা আর নাই। শান্তিরাম নাকি ফেলিয়া পালাইয়া গেছে, আরও ইত্যাদি। খুড়িমার নিন্দে হওয়ার 6-7 বৎসর পর এর কথা। কিন্তু এসব কথা কতদূর মূল্য আছে আমি জানি না। আমার তো মনে হয় না গা ছাড়িয়া যাওয়ার পর খুড়িমাকে কেহ কখনো কোথাও দেখিয়াছে। যাক, এই অতি সাধারণ কথা সব জায়গায় সচরাচর ঘটিয়া আসিতেছে। ইহার মধ্যে নতুনত্ব কি আছে? তা নয়, আমার মনের সঙ্গে খুড়িমার এই ইতিহাসের সম্বন্ধ কিন্তু খুব সাধারণ নয়। আসল কথাটা সেটাই। বড় তো হইলাম, কলেজে পড়িলাম, কলিকাতায় আসিলাম। বাল্যের কত বন্ধুত্ব, কত গলাগলি ভাব, নতুন বন্ধুলাভের জোয়ারের মুখে কোথায় মিলিয়ে গেল। খুড়িমাকে কিন্তু আমি ভুলিলাম না। এ খবর কি কেউ জানে? কলেজের ছুটিতে দেশে ফিরিবার সময় নৈহাটি কি কাঁচনাপাড় স্টেশনে গাড়ি আসিলেই কতবার ভাবিয়াছি এইসব জায়গায় কোথাও হয়তো খুড়িমা আছেন। নামিয়া কখনো অনুসন্ধান করি নাই বটে, কিন্তু অত্যন্ত ব্যাকুল হইয়া ভাবিয়াছি তার কথা। কলিকাতার কোনো কুপল্লীর সহিত তাহার কোনো যোগ আমি মনেও স্থান দিতে পারি নাই কোনো দিনও। কেন তাহা জানি না। বোধহয় বাল্যে কাঁচনাপাড়া বা চাকদাহ তাকে দেখা গিয়াছে বলিয়া যে গুজব রটিয়াছিল, তাহা হইতেই এই অঞ্চলের সহিত তাহার সম্পর্ক আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছে। কিন্তু কেন নামিয়া কখনো খুঁজিয়া দেখি নাই, ইহার কারণ আছে। আমার মনে এ কথা কে যেন বলিত, খুড়িমা বাঁচিয়া নাই। যে ভুল তিনি না বুঝিয়া অল্প বয়সে করিয়া ফেলিয়াছেন, সে ভুলের বোঝা ভগবান তাহাকে চিরকাল বহিতে দিবেন না। তরুণী খুড়িমার কাঁধ হইতে সে বোঝা তিনি নামাইয়া লইয়াছেন। স্কুল কলেজে যুগও কাটিয়া গেল, বড় হইয়া সংসার হইল। কত নতুন ভালোবাসা, নতুন মুখ, নতুন পরিচয়ের মধ্যে দিয়ে জীবন চলিল। কত পুরাতন দিনের অতি মধুর হাসি ক্ষীণ স্মৃতিতে পর্যবেসিত হইল। কত নতুন মুখের নতুন হাসিতে দিনরাত্রি উজ্জ্বল হইয়া উঠিল। জীবনে এরকমই হয়। একদিন যাহাকে না দেখিয়া বাঁচিব না মনে হইত, ধীরে ধীরে সে কোথায় তলাইয়া যায়। হঠাৎ একদিন দেখা গেল তাহার নামটাও আর মনে নাই। মনের ইতিহাসের এই উলট পালটের মধ্যে দিয়েও খুড়িমা কিন্তু টিকিয়া আছেন অনেক দিন। বাল্যে তাহার নিকট বিদায় লইবার সময় তাহাকে কখনো ভুলিব না বলিয়া যে আশ্বাস দিয়াছিলাম, বালক হৃদয়ের সেই সরল সত্যবাণীর মান ভগবানই রাখিয়াছেন। কিসে জানিলাম বলি। আমাদের গ্রাম হইতে খুড়িমা কতকাল চলিয়া গিয়াছে। পঙ্গপালও আর কখনো তারপরে আমাদের গ্রামে আসে নাই। কিন্তু রায়দের সেই নিম গাছটি এখনও আছে। বেশি দিনের কথা নয়, বোধহয় গত মাঘ মাসের কথা হবে।
রায়দের বাড়ি জমি জমা সম্পর্কে একটা কাজে গিয়া সীতানাথ রায়ের সঙ্গে একখানা দরকারি দলিলের আলোচনা করিতেছি। হঠাৎ নিম গাছটায় নজর পড়তে অন্যমনস্ক হইয়া গেলাম। বহুদিন এদিকে আসা নাই। বাল্যের সেই নিম গাছটা পরক্ষণে দুইটি অদ্ভুত ব্যাপার ঘটিল। ২৬ বৎসর পূর্বে এক হাস্যমুখী বালিকার কৌতুক ও আনন্দে উচ্ছ্বাসিত মুখ মনে পড়িল। নিজের অলক্ষ্যেতে মনটা এমন একটা অব্যক্ত দুঃখে ও বিষাদে পূর্ণ হইয়া গেল যে দলিলের আলোচনার কোনো উৎসাহ খুঁজিয়া পাইলাম না। দেখিলাম খুড়িমাকে তো এখনও ভুলি নাই। বয়স হইয়াছে, মনে হইল মোটে ১৮-১৯ বৎসর বয়স। তিনি ছিলেন খুড়িমার কি ছেলে মানুষই না ছিলেন। মানুষের মনে মানুষ এই রকমই বাঁচিয়া থাকে। মানুষের মনে মানুষ এই রকম করেই বাঁচিয়া থাকে। গত ২৬ বৎসরে বিধিপথ বাহিয়া কত নববধূ গ্রামে আসিয়াছে গিয়াছে, কিন্তু দেখিলাম ২৬ বছর আগেকার আমাদের গ্রামে সেই বিস্মিতা হতভাগিনী তরুণী বধূটি আজও এই গ্রামে বাঁচিয়া আছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর গল্প শুনে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, লাইক, শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়।